একটা কথা আমি আপনার কাছে স্বীকার করব, আমার বয়স ৭৪ বছর। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পা আমি আজকে প্রথম ফেলেছি। অনেক হয়তো বিশ্বাস করবেন হাউ ইজ দ্যাট। এবং এমন একটা অনুষ্ঠানে আমি ফার্স্ট এবং দেখলাম ঢুকতে গিয়ে মধুর ক্যান্টিন, মনে হলো এখানে কি মধু আছে দেখতে হবে। একটি স্বাধীন সার্বভৌম মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি আজ ৪ দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। যে নারী এবং যুব মন্ত্রণালয় শহীদ জিয়া সৃষ্টি করেছিলেন, সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি রাষ্ট্র পরিচালনা দেশে সর্বোচ্চ নারীর ক্ষমতায়ন এবং যুবকদের ক্ষমতায়ন নিশ্চিত করেছিল দেশনেত্রী বিভিন্ন পলিসির মাধ্যমে। গত ১৬ বছরে আমরা দেখেছি দেশনেত্রী যেমন আপসী নেত্রী থেকে সংগ্রাম করেছিলেন, তেমনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও ওনার অবস্থান থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নজিরবিহীনভাবে আইন আদালতের মাধ্যমে ওনার বক্তব্য প্রচারেও বাধার সৃষ্টি করা হয়েছিল। আজকে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কখনো কারো মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে আইনের অনুশাসন থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে। গত ১৬ বছরে যে গণতান্ত্রিক সংগ্রাম, সেখানে প্রতিটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে যার যার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে রুখে দাঁড়িয়েছিল। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, বিএনপি অবশ্যই সবচাইতে বড় রাজনৈতিক দল ছিল বলেই আমরা যদি দেখি গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গিয়েছি। তবে প্রতিটা রাজনৈতিক দলও যার যার অবস্থানের উপর ভিত্তি করে যার যার সর্বোচ্চ শক্তিমত্তা প্রয়োগে ত্যাগ সংগ্রাম করেছিল। আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে সে জবাবদিহিতার সংস্কৃতি লাগবে। কারণ ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল পরপর ৩টা নির্বাচনের মাধ্যমে, যেখানে ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন, ১৮ সালে নিশিরাতে নির্বাচন, ২৪ সালের আমিরামি নির্বাচন হয়েছিল। সুতরাং এই যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তার মূল কারণ নির্বাচনহীনতা। সবচেয়ে বড় সংস্কারের নাম নির্বাচন, যার মাধ্যমে আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করব। এবং সেই নির্বাচনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসলে আমাদের নীতিমালা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন কিভাবে নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, কিভাবে ফার্মার্স কার্ড করা হবে, কিভাবে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, কিভাবে স্কুল কলেজে আমরা আস্তে আস্তে তৃতীয় ভাষা এবং কারিগরি শিক্ষা ইন্ট্রোডিউস করব, কিভাবে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস প্রতিষ্ঠা করব। প্রতিটা ক্ষেত্রে বিএনপির সুনির্দিষ্ট 360 ডিগ্রি পলিসি রয়েছে, যেগুলো নিয়ে আমাদের প্রফেশনাল টিমসগুলো কাজ করছে ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়তো আজকে নেই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ওনার আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, বারবার গণতন্ত্রের জন্য সংগ্রামে গিয়ে সফল হয়েছেন, ঠিক একইভাবে বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রতিবিম্ব হিসাবে বাংলাদেশের প্রতিটি সেক্টর নিয়ে প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সাজাচ্ছেন। ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে যাচ্ছেন। আমি আবারও ডাকসুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে চমৎকারে ভিন্ন মত ভিন্ন পথের সংশ্লেষণে যে আয়োজন, যেটার মাধ্যমে আমরা ৭ই নভেম্বরের সে আকাঙ্ক্ষাকে দেখতে পাই, যার মূল উদ্দেশ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে আমাদের রাজনৈতিক সম্প্রীতি থাকবে, সম্মানবোধ থাকবে, সহাবস্থান থাকবে। এই যে গণ অভ্যুত্থান, এখানে তারুণ্যের একটা অসাধারণ ভূমিকা ছিল। আজকে এখানে যে তরুণ ভাই বোনেরা রয়েছে, তাদেরকে দেখে আমরা বারবার অনুপ্রাণিত হই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে সব রাজনৈতিক দল এক হয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। এই গণ অভ্যুত্থানে কেউ জিজ্ঞেস করে নাই কার রাজনীতি ডানপন্থী, কার বামপন্থী, কার মধ্যমপন্থী, কার ইসলামপন্থী। আমাদের সবার একটাই পরিচয় ছিল, আমরা বাংলাদেশপন্থী। আমাদের আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান করেন। সেই বাংলাদেশপন্থী রাজনীতিতে আমরা চাই পলিটিক্স অফ কনসোলেশন, যেখানে প্রত্যেকের সাথে আমরা কাজ করতে চাই, যেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যেখানে আমরা স্টেট ক্রাফটকে এমনভাবে সাজাবো যেন সেখানে একটা আর্ট অফ স্টেক হোল্ডার হয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার অবস্থায় সর্বোচ্চ মূল্যায়ন পায়। সেই বাংলাদেশপন্থী রাজনীতি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি স্টেক হোল্ডারকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ঠিক যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, সেভাবে ইনশাল্লাহ জনগণের ক্ষমতা নিশ্চিত করব। ডাকসুকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডাকসুর ভিপি এবং আপনার সবাই আছে অর্গানাইজ করে, আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে কিছু বলার জন্য, যে আপনাকে দাওয়াত দিয়েছেন। আমাকে কিন্তু এটা খুব আবেগ প্রতুল করে তুলেছে। একটা কথা আমি আপনার কাছে স্বীকার করব, আমার বয়স ৭৪ বছর।
আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পা আমি আজকে প্রথম ফেলেছি। অনেক হয়তো বিশ্বাস করবেন হাউ ইজ দ্যাট। এবং এমন একটা অনুষ্ঠানে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ফার্স্ট এবং দেখলাম ঢুকতে গিয়ে মধুর ক্যান্টিন, মনে হলো এখানে কি মধু আছে দেখতে হবে। সেই পুরনো বিল্ডিংটা এখনো আছে, ছবিতে দেখেছি। তো যাই হোক, 50 বছর আগে আই ওয়াজ জাস্ট এ ইয়াং ক্যাপ্টেন। এবং তখন আমি, বিষয়টা এই জন্য খুব গুরুত্বপূর্ণ, 2 জন অফিসার পোস্টিং হয়েছিল প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টে। একজন অধিনায়ক হিসাবে আমার লেফটেন্যান্ট কর্নেল হারুন আহমেদ চৌধুরী বীরুত্তম, উনি এখনও বেঁচে আছেন, এবং আমি অ্যাজ ক্যাপ্টেন ফজলে আলী আকবর অ্যাজ দ্য রেজিং অ্যাডজুটেন্ট। হ্যাঁ, তখন আমি একটু প্যারেড ভালো করতাম। 75 বছর আগে আমি আরও ইয়াং ছিলাম, এখন অবশ্য হরিণ চাটিছে বাঘের গাল। তো সেই হিসাবে 8 অগস্টে আমি এবং আমার সিও গণভবনে গিয়েছিলাম, যে ওখানে তখন এমএসপি ছিলেন, যে বলে যে গার্ড রেজিমেন্ট ওয়াই ইজ ইট নট টেকিং ওভার দায়িত্ব। তখন ছিল কি একটা করে কোম্পানি রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য গণভবন এবং 32 নম্বরে দায়িত্বে নিয়ে যেতে থাকতেন। তো গার্ড রেজিমেন্ট তখন ক্যান্টনমেন্টে রেজ হচ্ছিল, আমাদের কাছে অ্যাবাউট 250 মতন সৈনিক তখন অলরেডি এসে গেছে। তখন বগুড়া, যশোর এবং রংপুর ব্রিগেড থেকে তখনও সৈনিক নির্বাচন হয়নি। ওই দিন একটা ঘটনা ঘটেছিল, তখন মেজর রশিদ, যিনি পরে এই কুতেও ছিলেন, শেখ মুজিব হত্যা, উনার একটা ব্যাটারি এই দায়িত্বটা করতেন। আমাদের সামনেই তখন মিলিটারি সেক্রেটারি ওনাকে ডাকলেন, ডেকে ধমক দিলেন যে শেখ মুজিব প্রশ্ন করেছে, তোমাদের সেলিউটের স্টাইল দেখে উনি অসন্তুষ্ট, এবং উনি প্রশ্ন করেছেন যে কেন গার্ড রেজিমেন্ট টেক ওভার করছে না। তো তখন ওখানে আমার সিও এবং এমএসপি শেখ মুজিবের তদানীন্তন প্রেসিডেন্টের অফিসে গেলেন, 2-3টে রুমে, এই যে এখন গণভবন যেখানে আছে ওর সামনে অফিসটাতে, যেখানে এখন মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো ওখান থেকে ওনারা আলোচনা করে আসলেন যে ঠিক আছে, অগস্ট মাসের শেষ তারিখে গার্ড রেজিমেন্ট পুরো দায়িত্ব নেবেন। আমি বিশ্বাস করি ওই 200 কত নিয়ে যদি সেদিন গার্ড রেজিমেন্ট ডিউটি করত, তাহলে হয়তো আমরা 15 অগস্ট দেখতাম না। তো যাই হোক, সব কিছু কিন্তু আল্লাহর খেলা। 15 আগস্টের সকালে আমি, যেহেতু আমাদের তখন 1 বছর প্রবলেম ছিল, আমি নাকালপাড়ায় আমার আম্মার সাথে থাকতাম, খুব আর্লি ইন দ্য মর্নিং যেতে হতো সকালে পিটিটিতে। আমি অন্ধকার থাকতে মোটরসাইকেল দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকছিলাম, তখন দেখছি ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বের আসে। কিন্তু আপনারা জানেন হয়তো সেই ট্যাঙ্কের কিন্তু কোনো গোলা ছিল না। তো যাই হোক, সেই যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে পরে কিন্তু এটাকে কাউন্টার করার জন্য একটা ভারতীয় ন্যারেটিভের মাধ্যমে 3 নভেম্বর আর একটা কুসংগতি হয়, যেটার নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ, এবং উনি নিজেকেই সেনাপ্রধান হিসাবে একটা র্যাঙ্ক, উনি ব্রিগেডিয়ার ছিলেন, মেজর জেনারেল হলেন, এবং উনি সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। তখন আওয়ামী লীগপন্থী যারা ছিল এবং ভারতপন্থী যারা ছিল তারা একটা প্রসেশন বাইর করে, যেই প্রসেশনটাই ওয়াজ দ্য মেন টার্নিং পয়েন্ট। কারণ জনগণ তখন বুঝতে দ্বিধা করেনি যে এটা ভারতপন্থী, ভারতকে পুনঃস্থাপনের জন্যই এই আন্দোলন করা হচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের 7ই নভেম্বর সেদিন এই ঘটনাটা ঘটে। এবং তখন সেই দিন 3 নভেম্বরে কিন্তু জেনারেল জিয়াকে ওনার সেই যে বাসাটা ভেঙে ফেলেছে ওখানে কিন্তু অন্তরীণ করা হয়েছিল। হি ওয়াজ কেপ্ট আন্ডার ক্লোজ হাউস অ্যারেস্ট। যখন সেই 7ই নভেম্বর রাত্রে সিপাহী জনতা জেগে উঠল, মেজর মহিউদ্দিন, যিনি ওনাকে হত্যা করা হয়েছে ওই বিপ্লবের হিসাবে আর্টিলারি, উনি একটা ব্যাটারি নিয়ে ওনার বাসায় যে ওনাকে উন্মুক্ত করলেন, ফ্রি করে 2 ফিল্ড আর্টিলারি ক্যান্টনমেন্টে ওনাকে ওভার সিওর অফিসে নিয়ে আসলেন। সিও ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, মেজর জেনারেল হিসেবে রিটায়ার করছেন, মারা গেছেন। ওখানে তখনই কিন্তু কিছু সৈনিক আসে, জিয়াউর রহমান বলে ফার্স্টে সম্বোধন করতে চেয়েছিল, তখন জেনারেল জিয়া স্ট্রেইট ওনাকে স্ন্যাপ করলো, হোয়াট ডু ইউ মিন জিয়াউর রহমান, ডোন্ট ইউ সি মাই র্যাঙ্ক? তো
তো তখন যেই 7ই নভেম্বরটা ছিল, এটা পিছনে কিন্তু জাসদের হাত ছিল, এবং জাসদের লক্ষ্যই ছিল একটা ক্লাসলেস আর্মি করবে কমিউনিস্ট লাইনে, যেখানে কোনো অফিসার থাকবে না। তো যাই হোক, কর্নেল তাহের ওখানে এসেছিলেন। কর্নেল তাহের ওনাকে খুব পীড়াপিড়ি করছিলেন যে জেনারেল জিয়াকে ক্যান্টনমেন্টে বাইরে নিয়ে যাবেন এবং রেডিও স্টেশনে ওনাকে বক্তৃতা দেবেন। তখন কিন্তু বাকি সব অফিসাররা নো স্যার, উইল নট গো। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ডিসিশন। আদারওয়াইজ হয়তো সেই দিন জেনারেল জিয়া সেই দিনই শহীদ হতেন। তো অনেকে বলে জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছেন। নো, সিপাহী জনতা ওনাকে অন্তরীণ থেকে বের করে সিংহাসনে বসিয়েছেন, তো উনি ক্ষমতা দখল করেন নাই। দ্যাট ইজ দ্য হার্ড রিয়ালিটি অ্যান্ড আই ভাউচ ফর ইট অ্যান্ড আই এম উইটনেস টু ইট। তারপরে দেখেন, এই যে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে এই 5 আগস্টের জুলাই রেভলিউশন এবং 15ই আগস্টের যে 75-এর যে আন্দোলন, এটার মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি আছে। দুইটাই কিন্তু লড়াই ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে, এবং এই দুটাতেই কিন্তু একটা জিনিস আমি খুব সিমিলারিটি দেখতে পাই, সেটা হলো যে সেনাবাহিনী কেন এতে নামলো। প্রথমত, দেশ স্বাধীন হওয়ার পরে আপনাদের অবশ্যই জানা আছে যে স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক নেতৃত্ব দিয়েছে কিন্তু তদানীন্তন পাকিস্তান কমিশন অফিসার্স এবং সৈনিকরা। আমরা পাকিস্তানকে যতই ঘৃণা করি না কেন, লিডারশিপ ট্রেনিং এ পাকিস্তান আর্মি হ্যাড আ ডেফিনিট রোল, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং যখন এই ডিক্লারেশনটা যখন এই পাকিস্তান যখন তবে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে লাইক এনি ডেমোক্রেটিক ডিসপেন্সেশন ক্যান্টনমেন্টে তোমরা চলে যাও, কিন্তু এন্টায়ার যুদ্ধটা কিন্তু তদানীন্তন মুক্তিযোদ্ধা লেড বাই পাকিস্তান আর্মি অফিসার্স অ্যান্ড সোলজার্স, তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। কিন্তু যখন তাদেরকে ক্যান্টনমেন্টে আনা হলো, রাষ্ট্র গঠনের, রাষ্ট্র পরিচালনায় সব কিছুতেই ক্যান্টনমেন্ট ওয়াজ নোওয়্যার। কিন্তু আপনারা দেখেন, স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু কেউই যুদ্ধের ফ্রন্ট লাইনে কোথাও তারা ছিল না, তারা আমোদ প্রমোদ এবং ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত ছিল। যেটা সেনাবাহিনীকে তখন সবচেয়ে বেশি পীড়িত করেছে, সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড করেছে, সেটা হচ্ছে যে সাইড বাই সাইড যখন সেনাবাহিনীতে আমরা ছিঁড়া জুতা, স্যান্ডেল, ছিঁড়া পিটিসু কাপড় পরে আমরা যখন প্যারেড এবং দৈনন্দিন কাজ করছি, রক্ষী বাহিনী তখন চাকচিক্য অলিভ গ্রিন যে ড্রেসটা এখন সেনাবাহিনী সেমিনাল ড্রেস করেছে, এই ড্রেস পরে কিন্তু তারা তখন সব জায়গায় তারা দাপটে ছিল। এবং আপনারা জানেন, রক্ষী বাহিনীর করার উদ্দেশ্যই ছিল টু কন্টেইন দি পলিটিক্যাল আপরাইজিং দেন লেড বাই দি জাসদ এসে। এবং এই রক্ষী বাহিনী 35,000 লোক ঘুম খুন করেছে। এই ঘুম খুনের ইতিহাস কিন্তু তখন থেকে ওই 1975-এর আগে থেকেই কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু নতুন কিছু নয়। তো তখন সেনাবাহিনী কিন্তু খুব ক্ষুব্ধ ছিল, আমাদের খাওয়া দাওয়া, রেশন, বাসস্থান সবকিছু কিন্তু ইনফেরিয়ার ছিল। সাভার ক্যান্টনমেন্ট পুরাটা কিন্তু রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ছিল। আজকে একটা বড় যেই ক্যান্টনমেন্ট দেখছেন, তাদের সব জায়গায় তার ঘর বাড়ি সবকিছু চাকচিক্য এবং সবকিছু সুন্দর ছিল। এই যে একটা ক্ষোভ, এই ক্ষোভটাই কিন্তু শেখ মুজিবের পতনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আসি আমরা এই 24-এর রেভলিউশনের কথা। এখানে কিন্তু আপনি দেখবেন যে আমরা সবসময় বিএনপি অনেক আন্দোলন করেছে, আমি সবসময় বিএনপি নেতৃত্বকে বলতাম, দেখেন কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত উত্তরপাড়া তারা এই সরকারের ভিতরে বিরুদ্ধে না দাঁড়ায়, যতদিন না তাদের ব্যারেল টার্নস এগেইনস্ট দি গভর্নমেন্ট। এবং ঠিক তাই হয়েছে। এবং আমরা সবসময় বলতাম, যেদিন শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামাবে জনগণ কন্ট্রোল করতে, সেই দিনই কিন্তু ওনার পতন। এবং ঠিক তাই হয়েছে। এবং এর পিছনে কিন্তু একটা ওই একই সেনাবাহিনীর মধ্যে একটা দুঃখ কষ্ট ছিল। সেনাবাহিনী ফেল্ট দে আর দ্য সেকেন্ড ক্লাস ফোর্স অফ দ্য কান্ট্রি, পুলিশ সবচেয়ে ঊর্ধ্বে। আমি পুরা পুলিশকে বলবো না, এখানে অনেক, তারা যেইভাবে কাজ করেছে, যেইভাবে লুটপাট করেছে, অত্যাচার করেছে,
এটা কিন্তু সেনাবাহিনীর সেন্টার অফ গ্র্যাভিটি নেভার লাইক। আমি বলবো না সেনাবাহিনীর তুলসী পাতায় ধরা, এদের উপরের অনেকেই সরকারের কাছে নতজানু হয়েছে এবং যার জন্যই কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের পারপিচুয়েশন দেখতে পাচ্ছি না। কিন্তু যেদিন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হলো তখন স্লোগানটা কি ছিল? এই সময়ের দরকার সেনাবাহিনীর সরকার। আমরা অরেঞ্জ রেভলিউশন দেখেছি, আমরা ইয়েলো রেভলিউশন দেখেছি, আমরা আরব স্প্রিং দেখেছি। সব জায়গায় কিন্তু যখনই সেনাবাহিনী নামা হয় এবং সেনাবাহিনী ব্যারেলে যখন গোলাপের কলি দেওয়া হয়, ফুল দেওয়া শুরু হয়, তখনই বুঝতে হবে তক্তা উল্টাবার সময় বেশি নাই। এবং এইবারও তাই হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে আগামীতে যারা সরকার আসবেন, এই অভ্যুত্থান এখানেই শেষ নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে যেই সরকারই যাক না কেন, this will come again and again, we'll have to revisit it. So আমরা আশা করব যে আগামীতে দেশ সুসংগত হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাবাহিনীকে ডিপলিটিসাইজ করতে হবে। এবং আমাদের মধ্যে একটা কতগুলা ভুল একটা মিথ আছে, আমি এটা জনগণকে প্রায় বলি। প্রথম মিথ হচ্ছে আমরা একটা ছোট রাষ্ট্র। হু সেজ উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? এটা আমরা ভুলে যাই। আমরা এই ছোট ছোট ভেবে আমরা ভারতের আগ্রাসনকে আলিঙ্গন করি। এই মিথ থেকে আমাদের বের হতে হবে। উই আর নট আ স্মল কান্ট্রি। সেকেন্ড, আমাদের অর্থনৈতিক ভঙ্গুর আমরা কিভাবে চ্যালেঞ্জ করব আমাদের পার্শ্ববর্তী দেশ? নো, আপনারা দেখেন পাকিস্তানের আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি পাকিস্তানের চেয়ে অনেক বেশি। দেখেন পাকিস্তান, তার ডেটারেন্স, তার সামরিক সক্ষমতা কত বেশি। আমাদেরকে সেটা হতে দেওয়া হয় নাই। এখন সময় এসেছে আমাদের সেই সামরিক বাহিনীর মধ্যে সেই দাঁত সৃষ্টি করতে হবে, সেই বাইটিং পাওয়ার সৃষ্টি করতে হবে। যদি মালদ্বীপ পারে, যদি নেপাল পারে, যদি শ্রীলঙ্কা পারে, ওয়াই নট বাংলাদেশ? এবং আমরা পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃতীয়ত আরেকটা আমাদের ভুল ধারণা, সবাই বলে বাংলাদেশ তো সব দিক থেকে ইন্ডিয়ার দ্বারা ঘেরা। এটার যেরকম অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজ। আমাদের পুরো শরীরটা যদি ভারত হয়, আমাদের পাকস্থলী স্টমাকটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। যদি স্টমাক বিগড়ায় তাহলে পুরো শরীরও বিগড়াবে। তো আমাদের সেই খেয়াল রাখতে হবে। আমাদের সেই সম্ভাবনা আছে। আমাদের কিন্তু একটা অসম্ভব একটা উদ্দীপনার দেশ। বাংলাদেশ ইজ আ কান্ট্রি which has all the possibilities and can make everything impossible possible. আমরা আগামীতে দেশ গঠনে আমরা যদি জনতা এবং সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে ঐক্যতা। আমাদের মধ্যে ঐক্য যদি থাকে, দেখেন পার্বত্য চট্টগ্রামে আবার গণমার শুরু হয়েছে, 75-এ হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। কেন? আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের ঐক্য থাকলে আমরা অসম্ভবকে সম্ভব করব ইনশাল্লাহ। দ্য পলিসি অফ বাংলাদেশ ফার্স্ট শুড বি অনলি পলিসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।